বন্ধুরা, আজ আপনারা দেখতে যাচ্ছেন প্রায় ২৫০০ বছরেরও পুরনো এক শহরের ধ্বংসাবশেষ। নাম ছিল পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন, প্রাচীন বাংলার রাজধানী। ২৫০০ বছর আগেও এখানে ছিল সভ্য জনপদ, বর্তমানের মহাস্থানগড়। গোবিন্দ ভিটার সমস্ত পানি নিষ্কাশিত হয়ে এদিক দিয়ে এসে এই পথ দিয়ে করতোয়া নদীতে নিপতিত হতো। এই সেই করতোয়া নদী। পুণ্ড্রনগরের সেই সুরক্ষা প্রাচীর। মহাস্থানগড়ে প্রাপ্ত অনেক স্থাপনার ধ্বংসাবশেষ এখানে এনে রাখা হয়েছে, যেমন সেই সময় ড্রেন। আশ্চর্য লাগছে, অনেকটা এই যুগের ড্রেনের মতোই ছিল সেই ড্রেনগুলো, ৬ষ্ঠ ৭ম শতাব্দীতে পাওয়া। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে গেলে এই শহরের ধ্বংসাবশেষ দেখা যায়। যেতে যেতে জেনে নেই প্রাচীন পুণ্ড্রনগর সম্পর্কে কিছু তথ্য। মহাস্থানগড় এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন পুরাকীর্তি। একসময় এটি ছিল বাংলার রাজধানী, অর্থাৎ যীশুখ্রিস্টের জন্মের আগেও এখানে শহর এবং সভ্যতার অস্তিত্ব ছিল। প্রত্নতাত্ত্বিকভাবে তারই নিশ্চিত প্রমাণ মিলেছে। ২০১৬ সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করা হয়েছে। মূল সড়ক থেকে আমরা ছোট সড়কে ঢুকে পড়েছি, আর এরই মধ্যে ঢুকে পড়েছি মহাস্থানগড় এলাকায়। অল্প দূরে দেখা যাচ্ছে একটি প্রাচীর বেষ্টনী। হাজার হাজার বছর পূর্বে শহর ছিল এটি। ভাবা যায় আমাদের প্রাচীন পূর্বপুরুষরা কত হাজার হাজার কাজ সারতেন এখানে। চারপাশের সবুজ বিস্তীর্ণতা দেখে একটু অবাকই হবেন। সুরম্য সব অট্টালিকার শহর ছিল এটি। পুণ্ড্রবর্ধন বলে সারা বিশ্ব যাকে চিনত। বন্ধুরা, আমার পেছনে যে স্থাপনাটি দেখতে পাচ্ছেন এটি প্রাচীন বাংলার রাজধানী পুণ্ড্রনগর। যীশুখ্রিস্টের জন্মের প্রায় ২৫০০ বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। পুণ্ড্রনগর সেই সভ্য জনপদের নাম। এটি সেই জনপদের ধ্বংসাবশেষ। আসুন একটু ঘুরে ঘুরে দেখি সেই জনপদের ধ্বংসাবশেষ। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতর রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান মৌর্য, গুপ্ত, গৌড়, পাল এবং সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী। পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল। পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত ১৮০০ বছর ধরে অসংখ্য হিন্দু রাজা এবং অন্যান্য ধর্মের রাজারা রাজত্ব করেছিলেন এখানে। বিখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েনসাং ৬৩৯ থেকে ৬৪৫ খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে পুণ্ড্রনগরে এসেছিলেন। ভ্রমণের ধারা বিবরণীতে তিনি তখনকার প্রকৃতি এবং জীবনযাত্রার উল্লেখ করে বর্ণনা দেন। বৌদ্ধ শিক্ষার জন্য প্রসিদ্ধ হওয়ায় চীন ও তিব্বত থেকে ভিক্ষুরা তখন মহাস্থানগড়ে আসতেন লেখাপড়া করতে। এরপর তারা বেরিয়ে পড়তেন দক্ষিণ এবং পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে। সেখানে গিয়ে তারা বৌদ্ধ ধর্মের শিক্ষার বিস্তার ঘটাতেন। প্রায় ১০০০ বছর আগে সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন যখন এই স্থানের রাজা ছিলেন, তখন এটি ছিল অরক্ষিত। মহাস্থানের রাজা ছিলেন নদ, যার বিরোধ লেগে থাকত তার ভাই নীলের সাথে। এ সময় ভারতের দাক্ষিণাত্য থেকে একজন ব্রাহ্মণ আসেন। নাম ছিল পরশুরাম। নীল এবং নদ দুই ভাইয়ের মধ্যে বিরোধের সুযোগ নিয়ে কাছে আসার চেষ্টা করেন। তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করে পরবর্তীতে নানা ঘটনা উপঘটনায় বিশ্বাসঘাতকতার মাধ্যমে নিজেই রাজা হয়ে বসেন, দুই ভাইকে ঠকিয়ে। পরশুরামের সমসাময়িক এখানে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করতে আসেন ফকির বেশি দরবেশ হজরত শাহ সুলতান মাহমুদ বলখি এবং তার শিষ্য। ধর্মপ্রচারক শাহ সুলতান বলখি সম্পর্কে রয়েছে আশ্চর্য এক কিংবদন্তি। কথিত আছে তিনি মহাস্থানগড় অর্থাৎ প্রাচীন পুণ্ড্রনগরে প্রবেশ করার সময় করতোয়া নদী পার হয়েছিলেন একটা বিশাল আকৃতির মাছের পিঠে চড়ে। যদিও অনেকেই বলেন মাছের আকৃতির নৌকার পিঠে চড়ে।
এখানে শহর পত্তনের মূল কারণ এটি বাংলাদেশের একটি অন্যতম উচ্চতম অঞ্চল। এখানকার ভূমি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১১৮ ফুট উঁচু, যেখানে বর্তমান রাজধানী ঢাকার উচ্চতা মাত্র ২০ ফুট। এছাড়া এই স্থানটি বেছে নেওয়ার আরেকটি কারণ হল করতোয়া নদীর অবস্থান ও আকৃতি। নদীটি ১৩ শতকে বর্তমান গঙ্গা নদীর ৩ গুণ বেশি প্রশস্ত ছিল। এটিও একটি বড় কারণ। সেই প্রশস্ত করতোয়া নদী এখন কেমন আছে দৃশ্যগল্পের প্রয়োজনে একটু পরেই দেখবেন, কেবলই অবাক হবেন। সেই বিশাল প্রশস্তের নদী এখন কেবলই মাত্র একটি খুবই ছোট নগণ্য খাল, সামান্য কিছু পানির প্রবাহমান ধারা। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে হওয়ায় এখানে বন্যা হওয়ার কোনো সুযোগই ছিল না, যেখানে অন্যান্য অঞ্চল প্রায় বন্যা প্লাবিত থাকত। বাংলা অঞ্চলের প্রাচীন রাজধানী পুণ্ড্রনগরের যে ধ্বংসাবশেষ, তার সীমানা পাঁচিল ধরে হেঁটে যাচ্ছি। ভাবা যায় যীশু খ্রিস্টের জন্মের ২৫০০ বছর পূর্বের স্থাপনা এগুলো। এখানে অনেক স্থাপনা ছিল, সেই স্থাপনা কালের গর্ভে এখন কিছুই নেই। এমন একটি ঐতিহাসিক জায়গা ১৮০৮ খ্রিস্টাব্দে ফ্রান্সিস বুকানন হ্যামিল্টন প্রথম আবিষ্কার করেন। ৭০ বছর পর বিভিন্ন পণ্ডিত ব্যক্তিগণ এই স্থানটি পরিদর্শন করেন এবং তাদের প্রতিবেদনে এটা উল্লেখ করেন। এটি মহাস্থানগড়ের সীমানা পাঁচিলের বাইরের অংশ, ঠিক বাইরের অংশ। দেখুন, এখানেও নিশ্চয়ই অনেক ছোট বড় স্থাপনা ছিল, মানুষের আনাগোনা ছিল, সেই প্রাচীন মানুষের। ১৯৩১ সালে প্রত্নতাত্ত্বিক খননে সন্ধান মেলে ব্রাহ্মী লিপির। সেই লিপিতে পুণ্ড্রনগরের প্রাদেশিক শাসক সম্রাট অশোক দুর্ভিক্ষপীড়িত মানুষকে রাজভাণ্ডার থেকে খাদ্যশস্য ও অর্থসহায়তা প্রদানের নির্দেশ দেন। এসব তথ্য উপাত্ত থেকে প্রসিদ্ধ এই নগরীর প্রাচীনতমের প্রমাণ মেলে। এখানে তীরের ফলাও পাওয়া গেছে। প্রাচীন পুণ্ড্রনগরী পূর্ব পশ্চিমে ১.৫ কিলোমিটার এবং উত্তর দক্ষিণে ১.৫ কিলোমিটার বিস্তৃত ছিল। এই নগরীর প্রতি পাশে উঁচু এবং প্রশস্ত সুরক্ষা প্রাচীর ছিল, যার কিছু অংশ বর্তমানে টিকে আছে। বিশাল প্রশস্ত করতোয়া এই নগরীর পূর্ব পাশ দিয়ে বয়ে যেত। বন্ধুরা, ওই যে করতোয়া নদী দেখা যাচ্ছে, দেখতে পেলেন? কি ছোট এখন। ১৯২০ সাল পর্যন্ত খনন কার্যের পূর্বে দুর্গের উচ্চতা আশেপাশের অঞ্চলের চেয়ে ৪ মিটার বেশি ছিল। বর্তমানে দুর্গের ভেতরে কয়েকটি ঢিবি এবং নির্মাণ নিদর্শন দেখতে পাওয়া যায়। এগুলোর মধ্যে জিয়তকুণ্ড, মানকালীর ধাপ, পরশুরামের বাসগৃহ, বৈরাগীর ভিটা, মনিরগণ ইত্যাদি। বিভিন্ন স্থানে রয়েছে কয়েকটি প্রবেশদ্বার, যেমন কাঁটা দুয়ার, দোরাবসা তোরণ, বুড়ির ফটক, তাম্র দরজা। সেই সাথে নগরীর উত্তর পূর্ব কোণে রয়েছে কয়েকটি ধাপ, যা জাহাজ ঘাটা পর্যন্ত গিয়েছে। সেই জাহাজ ঘাটার সামনেই করতোয়া নদীর তীরে গোবিন্দ ভিটায় আছি এখন আমরা। এর পাশেই রয়েছে স্থানীয় জাদুঘর, রক্ষিত আছে অনেক নিদর্শন। গোবিন্দ ভিটার সমস্ত পানি নিষ্কাশিত হয়ে এদিক দিয়ে এসে এই পথ দিয়ে করতোয়া নদীতে নিপতিত হতো। এই সেই করতোয়া নদী। দুর্গ কাঠামো ছাড়াও প্রায় শখানেক ঢিবি ৯ কিলোমিটার ব্যাসার্ধের বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে। বোঝা যায় এগুলি সবই ছিল প্রাচীন পুণ্ড্রনগরের গুরুত্বপূর্ণ সব স্থাপনা। রৌদ্রের খরতাপে এখানে তাপমাত্রা প্রচণ্ড রকম বেশি, তাই স্থাপনাগুলোর ছায়ায় একটু বিশ্রাম নিচ্ছিলাম। চলুন এবার জাদুঘরের দিকে যাই, দেখে আসি এখান থেকে পাওয়া প্রাচীন সব নিদর্শন সমূহ যতটুক দেখানো যায়। এগুলো সেই সময়কালের দরজার ফ্রেম,
খননের প্রথম যুগে পাওয়া গেছে বিপুল পরিমাণ উত্তর ভারতীয় কালো মসৃণ পাত্র, পাথরের জাতা, মাটির তৈরি মেঝে, চুলা এবং খুঁটির গর্ত। পাওয়া গেছে বিভিন্ন তৈজসপত্র। এগুলো সবই ছিল নন্দ যুগের, অর্থাৎ মৌর্য সাম্রাজ্যেরও আগের। দ্বিতীয় যুগে পাওয়া গেছে ভাঙা টালি। এই টালিগুলো নাকি বিশ্বের মধ্যে প্রাচীনতম ছিল, অর্থাৎ এই স্থানেই প্রথম ব্যবহার হয়েছিল সেগুলো। এছাড়া পাওয়া গেছে ব্রোঞ্জের প্রদীপ, ছাঁচ ঢালা মুদ্রা, পোড়ামাটির ফলকচিত্র, পাথরের গুটিকা ইত্যাদি। এই সমস্ত জিনিস মৌর্য সাম্রাজ্যের বলে প্রমাণিত হয়। জাদুঘরের প্রবেশ প্রাক্কালে রয়েছে কিছু দুষ্প্রাপ্য পত্রিকা, সেই সাথে পুরু পুনর্বর্ধনের মানচিত্র। যেমনটা বর্ণনা করছিলাম, প্রথম যুগ, দ্বিতীয় যুগ, এভাবে সপ্তম যুগ পর্যন্ত খনন করা হয়। সেই খননগুলোতে বেরিয়ে আসে অনেক অনেক নিদর্শন, যার কিছু প্রত্নতাত্ত্বিক জাদুঘরের অভ্যন্তরে রয়েছে। সেখানে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ হওয়ায় বাহ্যিক অংশের নিদর্শন যা আছে তা দেখিয়ে সন্তুষ্ট থাকতে হলো। দেখতে পাচ্ছেন ষষ্ঠ সপ্তম শতকের অলঙ্কৃত পাথর। ১৩০০ থেকে ১৫০০ বছর আগের স্থাপনা কেমন ছিল, কি সুন্দর অলঙ্করণ করেছে সেসব স্থাপনায়, ভাবতে খুবই আশ্চর্য লাগে। এটা কি হতে পারে? আগ্রহ থেকে কাছে গিয়ে দেখলাম প্রাচীন সময়ের ড্রেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা। সেই প্রাচীন পুণ্যনগরীর পানি নিষ্কাশনের জন্য কি সুন্দর ব্যবস্থা ছিল। সেই ড্রেন ছিল আবার নকশা অঙ্কিত। ভাবা যায় রুচিশীলতার পরিচয় কতটুক পর্যন্ত পৌঁছেছিল। এটি কালো পাথরের স্তম্ভ, আগলে রাখত হাজার বছরের প্রাচীন পুণ্যনগরের কোনো একটি অংশকে। কত প্রাচীন হাতে তার উপর এঁকেছিল নকশা কোনো এক প্রাচীন মানুষ। মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরে আছি। এখানে মহাস্থানগড়ে প্রাপ্ত অনেক স্থাপনার ধ্বংসাবশেষ এখানে এনে রাখা হয়েছে। যেমন সেই সময় ড্রেন, আশ্চর্য লাগছে, অনেকটা এই যুগের ড্রেনের মতোই ছিল। সেই ড্রেনগুলো ষষ্ঠ সপ্তম শতাব্দীতে পাওয়া, তার মানে প্রায় অনেক বছর, বেশ কয়েকশো বছর আগের। সেই সাথে বুদ্ধ মূর্তি এবং বিভিন্ন মূর্তির পাদদেশ কিংবা ভগ্নাবশেষ এখানে এনে রাখা হয়েছে। এই যে মহাস্থান প্রত্নতাত্ত্বিকের যে জাদুঘরের যে সামনের মাঠ, সে মাঠের মধ্যে রাখা হয়েছে। ভেষজ ঔষধ তৈরির পাঠ্য, আনুমানিক 10-11 শতক। পাটা একই পাথরে কয়েকটি গর্ত, হয়তো আলাদা আলাদা দ্রব্য পেষণ করা হতো। শত বছর কিংবা হাজার বছর পূর্বের। এখানে সেই সময় মহাস্থান গড় হতেই প্রাপ্ত একটা শিলপাট্য, যেখানে ভেষজ উদ্ভিদগুলো এখানে এনে এখানে পেষণ করা হতো ওষুধ তৈরির উদ্দেশ্যে। এটাই সেই পাটা। প্রাচীন সেই শহরের কোনো এক স্তম্ভ এটার উপর দাঁড়িয়ে থাকত। প্রত্নতাত্ত্বিক জাদুঘরের সামনের অংশের এই মাঠটাতে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রকম নিদর্শন, যেগুলো সংগ্রহ করে এখানে রাখা হয়েছে। সবগুলোর ভিডিও ধারণ করা সম্ভব হয়নি, তবুও চেষ্টা ছিল আগ্রহের বিষয়গুলোর ভিডিও ধারণ করা। প্রাচীন পুণ্যনগরের দরজার ফ্রেম ছিল এগুলো। এটিও আনুমানিক ১৫০০ বছর পূর্বের একটি স্তম্ভ। স্তম্ভগুলো কাঠামোগতভাবে এখনো সবল। স্থাপনার কাঠামোগুলোর এই সবলতা প্রমাণ করে একটি সভ্য জনপদের, একটি সভ্য রুচির, যেটি এখানে একসময় প্রতিষ্ঠিত হয়েছিল। জ্ঞান বিজ্ঞান এবং উন্নত রুচির এই ধারাবাহিকতা বজায় থাকুক এই বাংলায়।